বাংলার মহাযুদ্ধ 2026-এর বিধানসভা প্রত্যাবর্তন নাকি পরিবর্তন, উত্তাল সময়ের জ্বলন্ত প্রশ্ন। সিদ্ধান্ত আপনার। কোন পথে এগোবে আগামী? রাজনীতি, সমাজ, বাস্তবতার সংঘাতে মুখোমুখি তর্ক, তীক্ষ্ণ বিশ্লেষণ, নির্ভীক প্রশ্ন, মতের লড়াইয়ে সত্যের মুখোমুখি। আপনি কোন পক্ষে? এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব। তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়। নমস্কার, আপনারা দেখছেন টার্গেট বাংলা নিউজ। একেবারেই আপনারা প্রত্যেকেই জানেন 2026 সালের যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের ভোটের দামামা বাজিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। রীতিমতো পশ্চিমবাংলার বুকে এই মুহূর্তে রাজনৈতিক উত্তাপ চরমে। দিনের দিন বাড়ছে পারদের তাপমাত্রা, তারই সাথে পাল্লা দিয়ে বাড়ছে একে অপরকে টক্কর দেওয়ার লড়াই, অর্থাৎ বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্র মেদিনী। তো মতো অবস্থায় ডান বাম সমস্ত রাজনৈতিক দলই মাঠে ময়দানে নেমে পড়েছে বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্র মেদিনী এই অস্ত্রকে স্থান দিয়ে। তো সেরকমই প্রেক্ষাপটে আমার সাথে আজকে টার্গেট বাংলা স্টুডিওতে আছেন একেবারে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভা। এই পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমার সাথে আছেন সূর্যকান্ত দলই। দাদা, টার্গেট বাংলা স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ। ওভারঅল বলুন, প্রায় এক সপ্তাহ হতে চললো প্রার্থী পদ ডিক্লেয়ার হয়েছে, তার মধ্যেই মাঠে ময়দানে নেমে পড়েছেন, প্রচারও করছেন, দেয়াল লিখছেন, বিভিন্ন ব্যঙ্গাত্মক লাইন তুলে আনছেন বিরোধীদেরকে বধ করার জন্য। যাই হোক, এই যে এক সপ্তাহ কাল আপনি প্রচারে রইলেন, কেমন লাগলো? প্রচার কেমন চলছে দাদা? ভালো ভালো চলছে, কারণ এতে করে নতুন করে তো আমাদের প্রচারের প্রয়োজন হয় না, কারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাঠে ময়দানে সারা বছরই থাকে। তো স্বভাবতই সারা বছরই প্রচার চলে। মানুষের পাশে থাকাটা, মানুষের কাছে যারা থাকে, মানুষের হয়ে যারা কাজ করে, তাদেরকে নতুন করে আর প্রচারের দরকার হয় না। স্বভাবতই নতুন করে আবার ঝালিয়ে নেওয়া, তাছাড়া আর কিছুই নেই। একেবারে চন্দ্রকোনা বিধানসভার যিনি বিধায়ক ছিলেন, শাসক দলের বিধায়ক, তো সেখান থেকে দাঁড়িয়ে তাকে পরিবর্তন করে আপনাকে এই সিটে দাঁড় করানো হলো। এর যে অনুভূতি, এটাকে কিভাবে ব্যক্ত করবেন? না, এটা দলীয় সিদ্ধান্ত। আমরা দলের তৃণমূল কংগ্রেসের কর্মী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই ওনারা যেটা যখন যাকে যে কর্মীকে যা দায়িত্ব দেবেন সেটাই আমরা শিরোধার্য করে চলবো, এটাই আমাদের আদর্শ। বুঝি অরূপদার সাথে কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে। আজকে একসাথে মিটিং করেছি, আমরা প্রচার করেছি, দেয়াল লিখছি। উনি আপনাকে সহযোগিতা করবেন? হ্যাঁ, নিশ্চিতভাবে উনি সহযোগিতা করবেন, কারণ আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, একত্রিত পরিবার। একেবারে আমি যতদূর জানি চন্দ্রকোনাতে দাঁড়িয়ে লড়াইটা 3S 3D এর লড়াই। সূর্যকান্ত দলই, সুকান্ত দলই এবং সুপর্ণা দলই, 3SD। তো এই লড়াইটাকে কিভাবে অনুভব করছেন? আপনার ফিলিংস কিরকম 3SD? আমি এই লড়াইটাকে লড়াই দেখছি না, কারণ প্রতিপক্ষ যদি সমানে সমানে হয় তবে লড়াইকে লড়াইয়ের মতো মনে হয়। তো আমার প্রতিপক্ষ যারা আছেন তাদেরকে আমি প্রতিপক্ষ মনেই করছি না। বুঝছি, এতটা কনফিডেন্ট? হ্যাঁ, কনফিডেন্স, কারণ কনফিডেন্স মমতা বন্দ্যোপাধ্যায়, কনফিডেন্স অভিষেক বন্দ্যোপাধ্যায়, মামাটি মানুষের সরকারের উন্নয়ন। কিন্তু 2026 সাল তো একেবারে বলা হচ্ছে অ্যাসিড টেস্ট। শাসক থেকে বিরোধী প্রত্যেকের কাছেই অ্যাসিড টেস্ট, যে কোনো প্রেডিকশন কাজ করবে না। আমরা বিভিন্ন সময় দেখি জনমত সমীক্ষা, যেটা আমরাও করে থাকি, জনমত সমীক্ষাতে কাজ করবে না। সেখান থেকে দাঁড়িয়ে এত কনফিডেন্স, বডি ল্যাঙ্গুয়েজ, এত পরিবর্তন কিভাবে? ঠিকই বলেছেন যে বডি ল্যাঙ্গুয়েজ এটাই, যে এটাও আমাদের কাছে অ্যাসিড টেস্ট। কারণ আমাদের কাছে অ্যাসিড টেস্ট এই কারণেই, কারণ 2029 ভারতবর্ষে নরেন্দ্র মোদী, অমিত শাহের নেতৃত্বাধীন বিজেপি সরকার আর থাকবে না। তার সূচনা এই 2026 সালের নির্বাচন থেকে হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে ভারতবর্ষের নেতৃত্ব দেবেন, এটা নিশ্চিত। 2019-এ রেজাল্ট কি হয়েছিল আপনারা জানেন।
তারপরে 2021-এ স্বপ্ন দেখেছিল ভারতবর্ষের জনতা পার্টি, শুভেন্দু অধিকারী স্বপ্ন দেখেছিল আমাদের বাংলার মির্জাফর। আমাদের কি ওই একটাই টার্গেট শুভেন্দু অধিকারী, এছাড়া কি ভারতীয় জনতা পার্টির কোনো নেতা নেত্রী খুঁজে পাচ্ছেন না? দেখুন, ইতিহাসের পুনরাবৃত্তি বারবার ঘটে। তো মানে মির্জাফর কেন বলছি আমরা, যে কেন শুভেন্দু অধিকারী বারবার উঠে আসছে, একটাই কারণ, পলাশির প্রান্তরে সিরাজউদ্দৌলার পরাজয় ভারতবর্ষকে 200 বছর পিছিয়ে দিয়েছিল, ইংরেজরা শাসন করেছিল। তো স্বভাবতই বাংলার ভাগ্যাকাশে উন্নয়নের টাকাকে আটকে রাখার একটাই কারণ, বাংলাকে পিছিয়ে দেওয়ার একটাই মুখ, সেটা মানে মির্জাফর, শুভেন্দু অধিকারী। দেখুন, আজ গরিব মানুষের বাড়ির টাকা আটকে, 100 দিনের কাজের টাকা আটকে, রাস্তাঘাটের টাকা আটকে, পানীয় জলের টাকা আটকে, স্বাস্থ্য ডিপার্টমেন্টের টাকা আটকে, অথচ এখানে বলছে দুর্নীতি। তার মানে হলে আপনাদের মেনলি লড়াইটা হচ্ছে 2026-এ তৃণমূল কংগ্রেস ভার্সেস শুভেন্দু অধিকারী? না, আমরা শুভেন্দু অধিকারীকে লড়াইয়ের ময়দানে পাচ্ছি না, আমি তো ওনাকে দেখতেই পাচ্ছি না। এখন লড়াইয়ের ময়দানে নরেন্দ্র মোদী, অমিত শাহ। দেখুন পশ্চিমবঙ্গে কার জনসভা হয়েছে, নরেন্দ্র মোদী। একটা হাওয়াই চটি পরা, সাদা শাড়ি পরা মহিলাকে হারাতে গোটা ভারতবর্ষের সমস্ত বিজেপির নেতা নেত্রীদেরকে নিয়ে চলে আসছে। তো শুভেন্দু অধিকারী এখানে কোথায়? মাঠেই নেই তো। এখানে লড়াইটা হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহের সাথে আমাদের পশ্চিমবঙ্গের অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি এই যে প্রচারে যাচ্ছেন, কোন অস্ত্রে শান দিয়েছেন, যে মানে মানুষের কাছে গিয়ে কি বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। এই 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদিকে যেমন আমরা উন্নয়নকে রাখছি, অপরদিকে নরেন্দ্র মোদী, অমিত শাহের নেতৃত্বাধীন সাম্প্রদায়িক সরকার যেভাবে, দেখুন ভারতবর্ষ হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের দেশ, সম্প্রীতির দেশ। এখানে সমস্ত ধর্মের মানুষ বসবাস করবে স্বচ্ছন্দে সমস্ত মানুষ তার ধর্মাচরণ করতে পারবে। কিন্তু এরা যেভাবে আজকের ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষের বুকে সাম্প্রদায়িকতার বীজ বপন করছে, তার বিরুদ্ধে টোটাল ভারতবর্ষের মানুষকে একত্রিত করতে হবে, তার নেতৃত্ব দিচ্ছে বাংলা। অপরদিকে ভারতবর্ষের মানুষের যে সাংবিধানিক আইন, ভোটাধিকার কৌশল করে ভারতবর্ষের জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে যেভাবে তাদের গণতান্ত্রিক অধিকার হরণ করার চেষ্টা করেছে, যেভাবে বাংলার মানুষের রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, সেইটাকে আমরা সামনে রাখছি। বলছি সংবিধান তো এটাই হওয়ার কথা ছিল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। হ্যাঁ, দেখুন ঠিকই বলেছেন আপনি, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ঠিকই বলেছেন, এটাই আমরা পড়ে এসেছি। কিন্তু আজকের দিনে আমরা কি দেখতে পাচ্ছি? আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি সেই পাবলিকের জন্য সরকার নয়, সরকারের জন্যই যেন পাবলিক হয়ে গেছে। কারণ নরেন্দ্র মোদীকে জিততে হবে, তাই পাবলিকের ভোট পাবলিককে বাদ দিতে হবে। এরা বিজেপি ক্ষমতায় আসতে চাইছে বাংলায়, কি কৌশল না, এরা কোনোভাবে আসতে পারছে না। কারণ 2021 সালে এরা হেরেছে, 2024 সালে এদের রেজাল্ট খারাপ হয়েছে। তো স্বভাবতই 2026 সালে কি করে আসবে? ইডি লাগিয়েছে, সিবিআই লাগিয়েছে, ইডি সিবিআই হয়নি, তাই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এসআইআর করে মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে আজকে কি দেখছেন আপনি এই বাংলার মানুষ, আপনার বাপ দাদু কাকারা এখানে বসবাস করছেন দীর্ঘদিন ধরে। আপনার দাদুর বয়স 84 বছর, তাকে আজকে হেয়ারিং এর লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, আন্ডার জুডিকশনের নাম তুলে দিয়েছে। তো স্বভাবতই এই যে মানুষের হয়রানি, মানুষের অধিকার কেড়ে নেওয়া, এইটাকে বাংলার মানুষ খুব ভালোভাবে দেখছে না। কারণ ভারতবর্ষের পরাধীন ভারতবর্ষে বাংলায় স্বাধীনতা আন্দোলনের পথ দেখিয়েছিল গোটা ভারতবর্ষকে। কারণ আপনারা জানেন, হিসাব তো তাই তো বলে, মানে হোয়াটস বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া উইল থিংস টুমরো। এটাই বাস্তবে পরিণত হতে যাচ্ছে আগামী দিনে। সেই জন্যই আপনাকে প্রথমেই বলেছিলাম আমি, যে এটাই সূচিত হবে, এই বাংলাতেই বিজেপি ফিনিশ হবে এবং সারা ভারতবর্ষে 2029 সেটাই করবে। পশ্চিমবঙ্গ তো একেবারে বলা হয় বৈচিত্র্যময় দেশ। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তাই বলেছিলেন যে ইউনিটি ইন ডাইভার্সিটি। সেখান থেকে দাঁড়িয়ে বৈচিত্র্যের মধ্যে একটা ঐক্য থাকার কথা। কোথায় বৈচিত্র্য, কোথায় ঐক্য? নেই তো। অথচ 2014 আগে দেখুন, মানুষে এত জাতি দাঙ্গা, এত বিভেদ ছিল না। আমি যেখানে থাকি, আমার 1 কিলোমিটারের মধ্যে, হাফ কিলোমিটারের মধ্যে মাইনরিটি বুথ রয়েছে, যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ আছেন, তাদের সাথে আমাদের কখনো দ্বন্দ্ব হয়নি। তাদের উৎসব অনুষ্ঠানে আমরা গেছি, আমাদের পুজো পার্বণে ওনারা এসেছেন, আমরা একসাথে সমস্ত দুর্গাপুজো একসাথে আমরা পালন করি, আবার অন্যদিকে ঈদ আমরা একসাথে পালন করি। হিসাব তো তাই হওয়ার কথা, ধর্ম যে যা উৎসব সবার। কিন্তু দেখুন আজকে ভারতবর্ষের নরেন্দ্র মোদী, অমিত শাহের নেতৃত্বাধীন বিজেপির এই সাম্প্রদায়িক দলের নেতারা কি বলছে? তারা বলছে ভারতবর্ষ নাকি হিন্দু রাষ্ট্র তৈরি হবে।
হিন্দুর সংস্কৃতি জানে না। কিন্তু সংবিধান কি বলে? আবার দেখুন, সংবিধান তো আইন এটা নেই, কিন্তু ক্ষমতার জোরে ভারতবর্ষের এই সাম্প্রদায়িক নরেন্দ্র মোদী বিজেপি সরকার ক্ষমতা বলে সেই সংবিধানকে জোর করে পরিবর্তন করার চেষ্টা করছে। এর আইন মানে না। তাই ভারতবর্ষের সাধারণ মানুষের কাছে আপনার এই দূরদর্শন থেকে আমার আবেদন রইল যে যারা ভারতবর্ষের এই সংবিধানকে আজকে বিভিন্নভাবে পাল্টে ফেলার চেষ্টা করছে, পরিবর্তনের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, এখনো সময় আছে। মানে খেলা উন্নয়ন, এই উন্নয়নকে হাতিয়ার করে মানুষের কাছে পৌঁছাচ্ছে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নই শেষ কথা বলবে। বলছি রাস্তায় ছেলেটা কাঁদছে, চাকরি নেই, চাকরি চলে যাচ্ছে, রাস্তায় কাঁদছে, কি বলবেন? ঠিকই বলেছেন, কারণ ভারতবর্ষে যারা 2014 থেকে 2026 প্রায় 12 বছরের বেশি শাসন ক্ষমতা দখল করলো, তারা প্রতি বছর 2 কোটি বেকারের চাকরি। আপনারা বলেছিলেন বছরে ডবল চাকরি বলেছিলাম বলেই তো 26,000 বলেছিলাম, বলেই তো 42,000, কিন্তু 42,000-এর ছেলে চাকরি সেখানে দুর্নীতির গন্ধ পাওয়া গেছে। দেখুন, দুর্নীতি প্রমাণিত হয়নি, কিন্তু প্রমাণিত হয়নি। চাকরি তো চলে গেছে। আমি আপনাকে চাকরি তো চলে গেছে। দেখুন, চাকরি সুপ্রিম কোর্ট কি বলছে আজ বলুন, কি বলেছে সুপ্রিম কোর্ট? কি হয়েছে সেটাকে একটা সার্টেন একটা সময় পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের। দেখুন, আমি আবার বলছি, তাহলে এই যে যারা বলছে যে চাকরি পায়নি, যারা বলছে চাকরি পায়নি, বাংলায় নাকি চাকরি হয়নি, নিশ্চিতভাবে আমি বলতে পারি আজকে কর্মসংস্থানের ব্যবস্থা যদি কোথাও সবচেয়ে বেশি হয়ে থাকে সেটা পশ্চিমবঙ্গ। ভারতবর্ষের অনেক বিজেপি ওনারা বছর 2 কোটি করে দিতে পারেননি, না পারেননি, কিন্তু ডবল চাকরির গল্পটা কি সত্যি আপনি মেনে নেবেন? ডবল চাকরি হয়েছে না, ডবল চাকরির কথা আমি বলতে পারবো না, যেটা জানি না সেই বিষয়ে না বলাই ভালো। মানে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসাবে আমি যদি আপনাকে প্রশ্ন করি, কোনো নেতা না, কোনো নয়, বুদ্ধিজীবী মানুষ হিসাবে বলুন, সত্যি কি হয়েছে? না, ওনারা পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শিক্ষিত সম্প্রদায়ের শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে বদ্ধপরিকর। তার জন্য যে সমস্ত পরিকল্পনা প্রয়োজন রয়েছে তার ব্যবস্থা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করছে। বলছি এই যে যুব সাথী সত্যি কি প্রয়োজন ছিল? হ্যাঁ, দেখুন, আজকে একটা শিক্ষিত ছেলে কোনো জায়গায় প্রতিষ্ঠিত হবে, কোচিং নিচ্ছে, ট্রেনিং নিচ্ছে, চাকরির ফর্ম পূরণ করছে, তাদের পাশে সহযোগিতা করার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্কিম, এটা বুঝতে হবে। এটা আজকে সাম্প্রদায়িক বিজেপি সরকার বলছে যে গুটখা খাওয়ার জন্য দিয়েছে, বিড়ি খাওয়ার জন্য দিয়েছে। বাস্তব আপনার দলের এখনো রানিং বিধায়ক, আমি নাম নেবো না, সেই বিধায়কের নাম নেব না, আপনার দলের রানিং বিধায়ক তিনি কিন্তু এই কথাটা বলেছেন যে এটা আলটিমেট গুটখা খাওয়ার জন্য দেওয়া হয়েছে। আপনার দলের রানিং বিধায়ক, আমার জানা নেই, সেটা অন্য কথা, কিন্তু আপনার দলের রানিং বিধায়ক কি বলেছে আমার জানা নেই। কিন্তু এই যুব সাথী দিয়ে কি এর কি সত্যি সুষ্ঠু মীমাংসা সম্ভব? আবার বলছি, আমি যুব সাথী কেন ঘোষণা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন, এটা আমাদেরকে জানা দরকার রয়েছে। আমি আবারও বলছি, যে সমস্ত শিক্ষিত ছেলে মেয়ে নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করছেন, তাদেরকে সহযোগিতা করা, তাদের পাশে থাকা, তাদের লড়াইয়ের সাথী হওয়া, সঙ্গী হওয়া, তার জন্যই কিন্তু যুব সাথীর টাকা। মানে আলটিমেট যারা ফর্ম ফিল আপ করতে পারছে না, যারা পিছিয়ে পড়েছে, যারা টাকা দিতে পারছে না, তাদের সহযোগিতা করে। এইটাকে যদি আপনি ভাতা বললেন তাহলে ভাতা, তাহলে আমি বলবো এরকম ভাতা যেন মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল দেন। কারণ ওই যে শিক্ষিত ছেলেটা একটা ফর্ম পূরণ করতে গেলে তার বাপ মায়ের কাছে হাত পাততে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাকে যে টাকাটা দিচ্ছে সেটা অন্তত সে 10টা ফর্ম পূরণ করতে পারবে। এই ভাতাটা যেন মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল দেন। বলছি এই ভোটের প্রাককালে আমরা দেখি বিভিন্ন সময় কোনো প্রার্থী ঘুঁটে দিচ্ছেন, কোনো প্রার্থী মাঠে নেমে নাগল করছেন, কোনো প্রার্থী রান্নাতে একটু খুন্তি নেড়ে দিচ্ছেন, কোনো প্রার্থী আবার দেখি দাড়ি চেঁচে দিচ্ছেন। একেবারে নির্দিষ্টভাবে বলুন দাদা, এটা কি সত্যি মানে রাজনৈতিক টার্নস নয়? দেখুন, কে কেন করছেন আমি বলতে পারবো না। আমি সেটাই মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি। এর জন্য অভিনয়, এর জন্য অ্যাক্টিং করার প্রয়োজন হয়। এক্স্যাক্টলি, আমি আপনাকে এটাই বলতে চাইছিলাম যে আমার তো একটাই লক্ষ্য থাকা কথা যে মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, এটাই তো হওয়ার কথা। অবশ্যই, এই কারণেই কিন্তু সেখানে কোথায়, সেখানে দেখছি রাজনৈতিক টান্সবাজি চলছে। মানে এটাকে আপনি কি সত্যি অ্যাকসেপ্ট করেন? না, কখনোই সূর্যদলে এটাকে অ্যাকসেপ্ট করে না। কারণ রাজনীতি আমাদের, বিশেষ করে তৃণমূল কংগ্রেস পরিবারের আমি একজন
ছোট্ট সদস্য হয়ে আমি বলবো যে এই ধরনের অভিনয়ের প্রয়োজন হয় না। আপনি যদি সারা বছর মানুষের পাশে থাকেন, মানুষের হয়ে কাজ করেন, মানুষের সমস্যা সমাধানের, মানুষের সাথে মানুষের সঙ্গে সমব্যথী হন, তাহলে এই ধরনের আপনার অভিনয়ের প্রয়োজন পড়বে না। গল্পটা এরকমই হওয়ার কথা, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ঠিক। একেবারে আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন পারদের তাপমাত্রা বাড়ছে, রোদের প্রখরতা বাড়ছে। মধ্যগগনে যখন সূর্য থাকছে তখন দেখা যাচ্ছে তার প্রখরতা তীব্র, একেবারে প্রবল। ঠিক একই রকম ভাবে দেখতে পাচ্ছি আপনার নামের সাথেও সূর্য কথাটা কিন্তু লাগানো রয়েছে। তো সেই সূর্য যিনি মধ্যগগনে আছেন আর এখানে দাঁড়িয়ে আজকের যিনি সূর্য, এই দুটোর কি তেজ কি প্রায় কাছাকাছি নিজেরা চেষ্টা করছেন যে আমি ওই সূর্যকে টেক্কা দিয়ে আমি নিজে একটা মাইলস্টোন তৈরি করব, যেখান থেকে মানুষের কাছে একটা অন্য রূপে আমি আবির্ভূত হব? দেখুন, আকাশের সূর্য নক্ষত্র, তো আমি নক্ষত্র হতে চাই না। আমি সেটা হতে চাই যেটা পাড়ার মানুষটা অন্তত কোনো কিছু ঘটলেই যে সূর্যকে পাবে, সেই মাটির কাছে তার সামনে দাঁড়িয়ে, তার হাতের সামনে দাঁড়িয়ে সেই সূর্য হতে চায়। সে যেন তার বিপদের সময় সেই সূর্যকে পায়, যেই সূর্য তার পাশে দাঁড়িয়ে তার সঙ্গে সহযোগিতা করে। বলছি, আমি যতদূর জানি আপনি যে চন্দ্রকোনা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এবং বর্তমান আবার ব্লক সভাপতিও বটে। সেখান থেকে দাঁড়িয়ে আজকে চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক টিকিটে লড়াই করছেন। আপনার এই যে টোটাল রাজনৈতিক উড়ান, এই উড়ানটাকে কিভাবে ব্যক্ত করবেন? কিভাবে ঘটলো এই রাজনৈতিক উড়ান? কবে থেকে ঘটলো যদি বলেন? 2004 থেকে আমার রাজনৈতিক এই ক্যারিয়ারের শুরু। তো টিউশনি করতাম 2004 যোগদান করি। আগে বাবা কংগ্রেস করতো, আমি যোগ দেওয়ার পরেও জাতীয় কংগ্রেস, আমি যোগ দেওয়ার পরেও বছর 2 বাবা কংগ্রেস করেছেন। তারপরে যখন দেখেছে যে ছেলে তৃণমূল কংগ্রেস করেছে, স্বভাবতই উনিও মানে একটা তো স্বাভাবিক কথা, একটা জায়গায় তো ছেড়ে দিতেই হয়। মানে যখন যখন যোগ্য উত্তরসূরি তৈরি হয়ে যায় তখন আস্তে আস্তে নিজেকে সরে যেতে হয়। থেকে আমি দেখুন, আমি বুথের যুব কমিটির সদস্য, তারপরে বুথের যুব সভাপতি, ওখান থেকে অঞ্চল কমিটির সদস্য যুব, তারপরে অঞ্চলের যুব সভাপতি, তারপরে মূল মাদারের যে অঞ্চল কমিটির মেম্বার, তারপরে মাদারের অঞ্চল সভাপতি, ওখান থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত সমিতির সহসভাপতি, প্লাস মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় নেত্রী, আমাদের যুবনেতা, আমাদের যুব সমাজের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করেছেন। লোকসভা সেখান থেকে আজকে বিধায়কের টিকিটে মানুষের জন্য। একেবারে এই যে আপনি বিধানসভায় লড়াই করছেন, তো ধরুন আপনি জয়লাভ করলেন, আপনার প্রথম প্রায়োরিটি কি? চন্দ্রকোনা বিধানসভাতে আপনার প্রথম প্রায়োরিটি কি? আপনি কি করতে চান? প্রথম প্রায়োরিটি আমাদের, দেখুন ভারতবর্ষের, আবার বলি, যাই কিছু বলি না কেন, ঠিক একটা জায়গায় এসে আমাদেরকে দাঁড়িয়ে যেতে হয়। কারণ আমরা, আমাদের সরকার যেটা চাইছে, আমরা যেটা চাইছি, সেটা কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে কেবলমাত্র যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্রীয় সরকার আমাদেরকে সহযোগিতা না করার জন্য। তো বিগত দিনে 2011-র আগে একটা স্বাস্থ্য পরিকাঠামো দেখুন, আর আজকের দিনের একটা স্বাস্থ্য পরিকাঠামো দেখুন, তাহলে সেই স্বাস্থ্য পরিকাঠামো আমাদের, যদিও গ্রামের লেভেল পর্যন্ত সুস্বাস্থ্য কেন্দ্র নামে নেমে গেছে, এখন আপনি টেলিমেডিসিন পাচ্ছেন একটা গ্রামে, প্রত্যন্ত গ্রামের দিকে। কিন্তু আমাদের যেটা, আমার চন্দ্রকোনা বিধানসভায় আমরা যেটা উপলব্ধি করেছি, আমাদের চন্দ্রকোনা হাসপাতাল আছে টাউনে, ওটার মান উন্নয়ন করতে হবে, করতে হবে। আমাদের ক্ষীরপায়ের যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে, এগুলোর মান উন্নয়ন ঘটানো খুবই জরুরি। আরেকটা, আমাদের চন্দ্রকোনা বিধানসভা নদী খাল বিল নিয়ে তৈরি, তো স্বভাবতই সেখানে যোগাযোগ ব্যবস্থার ঘাটতি কিছুটা রয়েছে। তো সেখানে শিলাবতী বা কেঠাই নদীর উপর ব্রিজ, আমাদের কয়েকটা ব্রিজের খুব প্রয়োজন, যেগুলো হলে আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে, স্বাভাবিকভাবে মানুষের কমিউনিকেশন যদি ঠিকঠাক থাকে, মানুষের সবকিছু জিনিসেরই উন্নতি হবে। তো এই যে আপনি আজকের এই আমরা যাত্রাপথ, রাজনৈতিক যাত্রাপথ, সেখান থেকে আজকে বিধায়কের টিকিট দাঁড়ানো, আপনি অনুপ্রেরণা কোথা থেকে? দেখুন, মানুষের কাছ থেকেই পাই। কারণ আমি 2018-তে পঞ্চায়েত সমিতির প্রথম জনপ্রতিনিধি সভাপতি হিসাবে আসি। তখন থেকে যেভাবে মানুষের সাথে মিশেছি, মানুষই সেই প্রেরণা আমাকে দিয়েছে। কারণ
মানুষের সাথে কাজ করতে করতে এই এনার্জিটা পেয়েছি। তারপরে মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ। আমি একটা ফেসবুক পোস্ট দেখছিলাম আজকেই, তো যেখানে লেখা ছিল যে চন্দ্রকোনা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং ব্লক সভাপতি আজকের বিধায়কের টিকিটে, এবং সেখানে লিখেছেন, দাদা আমি 7 বছর ধরে ক্যান্সারে আক্রান্ত, সেখান থেকে দাঁড়িয়ে আমার চামড়া স্কিন আমার চেঞ্জ করতে হয়েছে, আমি কিন্তু খুব অসুবিধার মধ্যে আছি, দাদা যদি একটু কিছু দেখেন। নিশ্চিতভাবেই আপনি হয়তো লক্ষ্য করছেন কিনা জানি না। লক্ষ্য হয়তো হয়নি, আমি প্রোগ্রামে ছিলাম আজকে নির্বাচনের সময়, বুঝতেই পারছেন হয়তো যতটা লক্ষ্য রাখার কথা ততটা আমরা লক্ষ্য করতে পারি না, কারণ অবশ্যই করা উচিত ছিল, এটা জন্য সরি, ক্ষমা প্রার্থী। মানে আমি এটা দেখলাম। হ্যাঁ, নিশ্চিতভাবেই আমার দ্বারা, ব্যক্তি সূর্যদলের দ্বারা যেটা হবে, নিশ্চিত মানে জয়লাভের পর পাশে থাকবেন, জয়লাভ নয়, না হলেও পাশে থাকবেন। সেই ভূপেন হাজারিকার একটা কথা গান মনে পড়ে, কি বলুন তো, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটুকু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? সত্যিই পাবে, তাই তো? নিশ্চিতভাবে দাদা অন ক্যামেরায় বলছেন। নিশ্চিতভাবেই পাবে, হ্যাঁ নিশ্চিতভাবেই। আমি এটুকু এটা প্রতিশ্রুতি নয়, এটা আজকে নির্বাচনের জন্য নয়, মানবতার, এটা মানবিক দৃষ্টিকোণ থেকে সূর্যদলয়ের জনপ্রতিনিধি হিসাবে নয়, একজন মানুষ হিসাবে মানুষের পাশে থাকা নৈতিক কর্তব্য, দায়িত্বের মধ্যে পড়ে। আর যে পাওয়ার আমাদের হাতে তুলে দেওয়া হয় সেটা ওই মানুষের দেওয়া। একেবারে একটা পার্সোনাল প্রশ্নে ঢুকবো। পার্সোনাল প্রশ্ন, এই যে আপনি রাজনীতি করেন, আপনার সহধর্মিনীর কাছ থেকে কতটা সাহায্য পান? 100% সহযোগিতা পাই। ওনার সহযোগিতা না পেলে হয়তো এতটা আগাতে পারতাম না। আপনি দিনের শেষে যতই মানুষ মানুষ করেন না কেন, আপনার বাড়িতে কিন্তু একজন হোম মিনিস্টার বসে আছে, সে যদি আপনাকে গ্রিন সিগন্যাল না দেয়, আপনি কি আগাতে পারবেন? না, কখনোই না। তাছাড়া আমার মা বাবা তারা তো প্রচুরভাবেই না, কখনো প্রতিবাদ করেননি, কারণ যেহেতু উনি রাজনৈতিক জগতে, বাবা রাজনৈতিক জগতে ছিলেন, তো স্বভাবতে কখনো প্রতিবাদ করেনি। আর আমার মিসেসও দেখুন কখনো মানে তাকে মানে কোনো কিছুতে বাধা দিতে আমি দেখিনি, আমাকে সবসময় এগিয়ে দিয়েছে। ধরুন আমি বেরোবোর আগে আমার জামাটা ইস্ত্রি করে দেওয়া, স্যুটটা ইস্ত্রি করে দেওয়া, ঠিক কিছু মানে একটা সামান্য মুখে সারাদিন রাখতে হবে, তার জন্য একটা লবঙ্গ কয়েকটা পকেটে ঢুকিয়ে দেওয়া, এগুলো এই যে আপনাকে মানে আপনি বেরোচ্ছেন, ধরুন আমরা বিগত দিনে দেখতাম যে যুদ্ধের সাজে যাচ্ছে, তার হাতে অস্ত্র তুলে দেওয়া, এগুলো। তো আজকের দিনে আমি মনে করি মানুষের সামনে থাকতে গেলে যতটা কুল থাকতে হয়, যতটা ঠান্ডা থাকতে হয়, মানুষের যতটা কাছে মানবিক থাকা উচিত, সেগুলো করার জন্য উনি সকালবেলায় তৈরি করে দেন, যেটা সারাদিন আমাকে উজ্জীবিত। মানে একেবারে আদর্শ সহধর্মিনী, তাই তো? তো এই যে ভোট প্রচার করছেন, এই সারাদিনের কি মেনু? এই সময় তো একটা শরীর অসুস্থ হয়ে যাওয়ার সময়, সত্যি তাই, কারণ জল একটা প্রয়োজন, খাবার একটা প্রয়োজন, নিয়ম মানে সময় মতো খেতে পারবেন না, এই প্রচার চালিয়ে যেতে হবে, কারণ দিনের শেষে একটাই, যে লক্ষ্য একটাই, বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্র মেদিনী, সেই মহাভারতের কথা। তো সেখান থেকে দাঁড়িয়ে সারাদিনের যে খাদ্যাভ্যাস, এটাকে কিভাবে ম্যানেজ করছেন, কি করছেন? দেখুন, যারা এই 1 মাসের জন্য, যারা এই নির্বাচনের জন্য প্রচার করেন, যারা এই নির্বাচনের সময়টুকুই মানুষের কাছে থাকেন, ঘরে ঘরে যান, আমরা তো সারা বছরই থাকি, তো স্বভাবতই শরীরটা আমাদের সেইভাবেই তৈরি না, তবু মানে এটা সারা বছরই চলে আমাদের। এটা তো প্রায় এখন তো বর্তমান সময় তো 24 ঘন্টার শিডিউল হয়ে গেছে। তবু আমি বলি, আমি এমনি গড় দিনেও আপনি খোঁজ নিলে দেখতে পাবেন, আপনি যে কোনো প্রান্তে দাঁড়িয়ে, যে কোনো মানুষকে দাঁড়িয়ে জিজ্ঞেস করবেন যে সূর্যদলে কতটা টাইম দেয়, তো অফিসে আসার পর পর্যন্ত, বাড়ি ঢোকা পর্যন্ত প্রায় 10টা 11টা। এখন হয়তো সেই সময়টা একটু বেড়েছে, 1টা 1:30 2টো। একেবারেই আমি একটা এই মুহূর্তে আমরা বিভিন্ন সময় দেখছি যে আমাদের কাছে এই মুহূর্তে মনে হচ্ছে যে যুব সমাজের কাছে যে রাজনৈতিক, এটা অনেকটাই বিষ বাষ্প ছড়িয়ে পড়ছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কুৎসিত কথাবার্তা উঠে আসছে, একে অপরকে আক্রমণ উঠে আসছে, পার্সোনাল আক্রমণ, কিন্তু লড়াইটা তো
একটা সিম্বলের বিরুদ্ধে একটা সিম্বলের হওয়ার কথা, সেখানে দাঁড়িয়ে পার্সোনাল আক্রমণ, আপনি কি সত্যি পার্সোনাল আক্রমণকে সাপোর্ট করেন? না, আমি কখনোই এই ব্যক্তিগত রাজনীতি, ব্যক্তিগত কুৎসা এটাকে পছন্দ করি না, আমি করিও না। এটা আমার আদর্শের বিরোধী। কারণ রাজনীতি যে জায়গায় থাকুক না কেন, ব্যক্তিগত পরিচিতি, ব্যক্তিগত জায়গা থেকে যদি আপনার সাথে কারো সম্পর্ক থেকে থাকে, সেটা সম্পূর্ণ আলাদা একটা বিষয়, আলাদা একটা জায়গা। আর সেই জায়গাটাকে যদি আপনি ধরে রাখেন, তাহলে এত হিংসা, এত মারামারি হবে না, যেটা বিগত দিনে আমরা দেখেছি। বুঝি রিলেশন আর পলিটিক্স মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা সৌজন্যের রাজনীতি দেখেছি, তো সেই দলের কর্মী আমি। মানে পার্সোনাল অ্যাটাক আমি পছন্দ করেন না কখনোই না। এই যে আজকে বিভিন্ন সময় বিভিন্ন কুৎসিত, আজকে বলুন তো যে আজকে আপনি বেশি দিন থাকবো না, আমাদের পরবর্তী জেনারেশন কিন্তু উঠে আসবে, তো তারা কি শিখছে? এই যে কুৎসা, কুরুচিকর মন্তব্য টিভি খুললেই, চ্যানেল দেখলেই, ফেসবুক ঘাঁটলেই পাওয়া যাচ্ছে। দেখুন, সত্যি এটা কি ঠিক? এতে আপনাদেরও কিছুটা ভূমিকা রয়েছে। কারণ আজকে একটা ইয়ং জেনারেশন, ধরুন তার বয়স 18, সবে মাত্র ভোট হয়েছে, সে সবেমাত্র তার উচ্চশিক্ষার শুরু করেছে, পলিটিক্যাল সায়েন্স বলুন বা যে কোনো সাবজেক্ট বলুন, সেখান থেকে এসে সে পলিটিক্যাল এই রাজনীতিটাকেই বেছে নেবে, দেশ গঠনের কারিগর তৈরি হবে। তো এখানে কেন আসছে না? কারণ আমরা কি দেখছি, আমরা রাজনৈতিক পার্সন মানেই সে দুর্নীতিগ্রস্ত, রাজনৈতিক পার্সন মানেই সে খারাপ, রাজনৈতিক পার্সন মানেই সে টাকা নেয়, টাকা তুলে নেয়, রাজনৈতিক নেতা মানেই সে চুরি করে। এইটাকে যেভাবে মিডিয়া, যেভাবে মানুষের সামনে তুলে ধরে, সেই জায়গা থেকে ইয়াং জেনারেশন তারা এই জিনিসটা এই পথটা থেকে সরে যাচ্ছে, যার ফলে ক্রাইসিস তৈরি বলছি। আমি আপনাকে এখানে একটা থামাবো, যে আপনি কথাটা বললেন যে এর জন্য হয়েছে, আপনি একবার নিজে থেকে ভাবুন তো, আপনার ছেলে বা আপনার মেয়েটাকে আপনি যখন উচ্চশিক্ষায় শিক্ষিত করছেন, তাকে আপনি কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন, বাবা তোকে ডাক্তার হতে হবে, তোকে ইঞ্জিনিয়ার হতে হবে, তোকে ব্যারিস্টার হতে হবে, তোকে উকিল হতে হবে। একবারও তাকে বলেছিলেন যে তোকে কবি হতে হবে, সাহিত্যিক হতে হবে, উপন্যাসিক হতে হবে, বা তোকে মানব সেবায় নিযুক্ত হতে হবে? দেখুন, এটা তো আগে বলুন, বলেছেন কি? এটা তো গার্জেনদের না। এটাই হচ্ছে কথা, আপনিও বলেননি, আমিও বলিনি। কি হতে হবে আমি এটা বলি না, কিন্তু দিনের শেষে আমাদের এমটা কি? হ্যাঁ, দিনের শেষে আমাদের এম হচ্ছে মাসের শেষে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা রোজগার করা। রোজগার। এটাই তো আমাদের হয়ে গেছে। এটাই বেশিরভাগ মানুষের, বেশিরভাগ গার্জেনদের হয়ে গেছে। বেশিরভাগ কেন, মানে নিয়ার অ্যাবাউট আমি যদি বলি যে প্রায় 100% হয়ে আছে। তাহলে আজকে সেই কারণেই আজকে আমাদের কাছে এই মানব সেবার জন্য নির্দিষ্ট লিডার উঠে আসছে না, কারণ এরা সারা জীবন তো এভাবে চলতে পারে না, কারণ মানুষ কখনোই থাকবে না, এদেরকে যেতেই হবে। তো সেখানে দাঁড়িয়ে তো এই জিনিস উঠে আসছে না। দেখুন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু চাইছেন ইয়াং জেনারেশন তার দলে তৈরি হোক। আমি সেটা বলছি না, চাইছেন, আমি সেটা অন্য কথা হচ্ছে, দলে সুযোগ দিচ্ছে বলছি। আমি বলছি সেটা মেনে নিলাম, সুযোগ দিচ্ছে, কিন্তু দিনের শেষে আমি আপনাকে পার্সোনাল কথা জিজ্ঞাসা করলাম যে সত্যি কি এটা হওয়া উচিত নয়? অবশ্যই ইয়াং জেনারেশন, অবশ্যই শিক্ষিত যুব সমাজ যদি রাজনীতির প্ল্যাটফর্মে আসে, তাহলে আমরা অন্য জিনিস পাবো, অন্য জিনিস দেখতে পাবো। কারণ সেই কবির ভাষায় তো বলতেই হয় যে কেউ বা হব সেনানায়ক, গর্ব নতুন সৈন্যদল, সত্য ন্যায়ের অস্ত্রধরি, নাই মাতা গো গণ্য বল, দেশ মাতাকে পুজবো গো, ব্যথির ব্যথা বুঝবো গো, ধন্য হবে দেশের মাটি, ধন্য হবে অঞ্চল। কোথায় সেই জিনিস? আমরাও আশা করব আগামী দিনে যারা যুব সমাজ আজকের দিনে দাঁড়িয়ে, তারাও দেশ গঠনের ভূমিকা নিক, তারাও এগিয়ে আসুক। আছে, অনেক আছে। একেবারে আমি শেষের দিকে যাব, যেটা ধরুন আপনাকে এই মুহূর্তে ভূতের রাজা আপনার সামনে এসে হাজির হলো, ভূতের রাজা আপনাকে একটাই বর দেবে, আপনি কোন বর নেবেন ভূতের রাজার কাছ থেকে? যেন আমি মানুষের পাশে থাকতে পারি, মানুষের হয়ে কাজ করতে পারি, এটুকু। একেবারে র্যাপিড ফায়ারে আসবো, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়? দুজনই। নরেন্দ্র মোদী, অমিত শাহ? কাকে নেবেন? বাঁচতে আপনাকে একজনকে হবে, কাকে বাঁচবেন? কাউকে না। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ? কাউকে বাঁচবেন না? না। প্রত্যাবর্তন না পরিবর্তন? প্রত্যাবর্তন।
ক্যামেরার সামনে বলুন, প্রত্যাবর্তন না পরিবর্তন, পরিবর্তন না প্রত্যাবর্তন, প্রত্যাবর্তন। পরিবর্তন না প্রত্যাবর্তন, প্রত্যাবর্তন। পরিবর্তন না প্রত্যাবর্তন, প্রত্যাবর্তন। প্রত্যাবর্তন না পরিবর্তন। প্রত্যাবর্তন। ক্যামেরার সামনে বলছেন দাদা? ক্যামেরার সামনে বলছি, বেশি সংখ্যক নিয়ে আসন নিয়ে। একেবারে ধন্যবাদ। এতক্ষণ স্টুডিওতে ছিলেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সূর্যকান্ত দলই। দাদা, টার্গেট বাংলাতে আপনাকে আসার জন্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ, নমস্কার। হার্টের সমস্যায় পেসমেকার, এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন, চিকিৎসা সর্বক্ষেত্রে সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল। 110 বেড সুপার স্পেশালিটি হসপিটাল, মেডিকেয়ার জেনারেল হসপিটাল, কোতলপুর, বাঁকুড়া। ফোন 9434216662। মেডিকেয়ার জেনারেল হসপিটাল। নিশ্চিন্তে ভরসা করা যায়।